সেকেন্ড ইউনিটে আমরা কি করব না তিনটে ভাগে পড়ব। ফার্স্ট এডটা হচ্ছে কি না হিউম্যান ইভালিউশন যেটা আছে সেই ইভালিউশনারি থিওরিগুলো আমরা একসাথে পড়ব আজকে। পরের দিনের ক্লাসে আমরা কি করব না প্রাইমেট নিয়ে আলোচনা করব। প্রাইমেটের যা কিছু আছে ওখানে ক্লাসিফিকেশন, ক্যারেক্টার্স, টাইপস যা কিছু বা গ্রেড এপস সবটাই আমরা ওই দিনে পড়ব। তারপরের দিনে আমরা পড়বো কি না ফসিল, হিউম্যান ফসিলস যেগুলোকে পাওয়া গেছে অনেকগুলো তোদের আছে সেগুলোকে আমরা একদিনে পড়বো। তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি না হিউম্যান ইভলিউশন। সো হিউম্যান ইভলিউশনের ছবিটা দেখ, ছবিটা প্রথমে দেখ, এই দেখ মাঙ্কিজ গ্রুপ রয়েছে, তারপরে এপস, তারপরে আদিম মানুষ রয়েছে, তারপরে কি এসছে না মডার্ন ম্যান। সো তোরা যদি একটা গ্লান্স দেখিস তাহলে কিন্তু তোরা ড্রাস্টিক্যালি অনেক কিছু কি দেখতে পাবি না চেঞ্জেস দেখতে পাবি একটার সাথে আর একটার। সো প্রথম যে চেঞ্জেসটা দেখতে পাবি সেটা দেখ, ওরা 4 পায়ে হাঁটতো, আস্তে আস্তে কি করছে আমরা 2 পায়ে হাঁটছি। ওরা দেখ ওদের পুরো স্লান্টিং, তাই না, বডি স্ট্রাকচারটা। আমাদের কি আছে পুরো কিন্তু স্ট্রেট ইরেক্ট পশ্চার। আর কি দেখতে পাবি ওদের এই যে লোয়ার জ দেখ রিডাকশন সাইজে হচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে ওদের এই যে ক্যালভেরিয়াম পার্টস সেই পার্টটা বেশি কম ছিল আর এই আপার ফেসটা কি ছিল অনেক বেশি। আস্তে আস্তে দেখ আমাদের ক্ষেত্রে এই পার্টটা অনেক বেশি হচ্ছে আর এই পার্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো এটা হলো কি না বায়োলজিক্যালি আমি দেখতে পাচ্ছি কি না এই চেঞ্জেসগুলো আমার এসছে। এবার দেখে নিই যে বায়োলজিক্যাল ইভলিউশন কাকে বলে। সো বায়োলজিক্যাল ইভলিউশন কাকে বলে না চেঞ্জ ইন ইনহেরিটেড ট্রেটস অফ এ সাকসেসিভ জেনারেশন ইন পপুলেশন অফ অর্গানিজমস। যেটার উপরে আমরা এমফাসিস দেবো সেটা হচ্ছে কি ইনহেরিটেড ট্রেটস। একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে যখন ট্রেটসগুলো বা ক্যারেক্টার্সগুলো ট্রান্সমিট হচ্ছে তখনই কি হচ্ছে না হিউম্যান মানে যে কোনো অর্গানিজমের মধ্যে আগেরটার সাথে এটা কি হচ্ছে একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। তখনই কি হচ্ছে একটা নতুন স্পিসিস তৈরি হচ্ছে বলে আমরা ধরে নিই। সো এই যে ইভলিউশনারি লাইন এখানে আমরা দেখতে পাই কি না দু ধরনের ইভলিউশন হয়। সবসময় যেটা চলতে থাকে সেটা হচ্ছে কি না মাইক্রো ইভলিউশন। ইভলিউশনকে কি বলা হয় একটা নেভার, ওটা কখনোই স্টপ করে না, ওটা সবসময় একটা অনগোয়িং প্রসেস, স্লো বাট অনগোয়িং প্রসেস। ঠিক আছে, সবসময় কি হচ্ছে প্রতিনিয়ত একটা জেনারেশনের সাথে আর একটা জেনারেশন যখন আসছে তার মধ্যে ছোট ছোট মিউটেশন ছোট ছোট চেঞ্জেস কিন্তু আসছে। তো সেই জায়গাটাকে আমরা কি বলি না মাইক্রো ইভলিউশন, যেটার জন্য কি হচ্ছে না বিভিন্ন স্পিসিস বা সাব স্পিসিস গুলো ফর্ম করছে। আর একটা হচ্ছে কি না ম্যাক্রো ইভলিউশন, মানে অনেকগুলো জেনারেশনের পরে আমরা যে চেঞ্জটা দেখতে পাচ্ছি সেটা ড্রাস্টিক্যালি কি করছে একটা গ্রুপকে আর একটা গ্রুপের থেকে আলাদা করে দিচ্ছে। তাহলে তোরা যদি খেয়াল করে দেখিস আমাদের যে ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন আছে উপরের দিকে কি আছে না আমরা কি করেছিলাম না কিংডম। কিংডমটাকে দেখবো কি না কতগুলো ক্লাসে ডিভাইড করেছি, ক্লাসকে আবার অর্ডারে। মানে এই যে ক্লাসে ডিভাইড করেছি এই প্রত্যেকটা ক্লাসের সাথে কি আছে না ডিফারেন্ট মানে যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু একদম ডিস্টিংগুইশড ফ্রম ইচ অ্যানাদার। যে কোনো বাচ্চাও কি করতে পারে প্রত্যেকটা ক্লাসের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু ধরতে পারে। দেখ এখানেও ঠিক তাই। এখানে যদি এই দিকে ছবিটা দেখিস একটা বাচ্চাকে বললেও কেউ না প্রত্যেকটা ছবি কিন্তু আইডেন্টিফাই করে দেবেন, কারণ এদের মধ্যে যে চেঞ্জেসগুলো বা ডিফারেন্সগুলো সেগুলো কিন্তু বাস্ট। কিন্তু এই ক্ষেত্রে যখনই আমরা মাইক্রো ইভলিউশন দেখছি তখন দেখ এদের স্ট্রাকচারটা আর ক্যারেক্টার্সটা মোরলেস সেম, খুব অল্প জায়গায় কি হচ্ছে না চেঞ্জেসগুলো এসছে। দেখবি একটা প্রজাপতি তারও কত ভ্যারাইটি আছে, তারও কত কি আছে না স্পিসিস আছে, তাই না। সো এই যে চেঞ্জেসগুলো সেগুলো কি না খুব সূক্ষ্ম, সেগুলো হচ্ছে কি না মাইক্রো ইভলিউশন আর এইগুলো হচ্ছে কি না ম্যাক্রো ইভলিউশন হলো। সো এরপরে দেখ তোদের 2.2-তে মনে হয় একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে কি হোয়াট আর দ্য ফ্যাক্টরস ফর ইভলিউশন। সো যে কোনো অ্যানিমালসের ক্ষেত্রে বা প্লান্টসের ক্ষেত্রে যদি আমরা ফ্যাক্টরস ফর ইভলিউশন ধরতাম তাহলে ওর বায়োলজিক্যাল বা মর্ফোলজিক্যাল ফিচার্সগুলোকেই আমরা ধরতাম। কিন্তু আমরা বলেছি কি না আমাদের অ্যাপ্রোচটা কি না হোলিস্টিক অ্যাপ্রোচ। সো ইভলিউশনের ক্ষেত্রেও কি হচ্ছে আমাদের কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। সেখানে আমরা হিউম্যান ইভলিউশনকেও কী করবো দুদিক থেকেই ধরবো।
নট অনলি বায়োলজিক্যাল বাট অলসো সোশ্যাল কালচারাল যে ইভলিউশন, দুটোকে পাঞ্চ করে আমরা কি বলি, এটাকে হিউম্যান ইভলিউশনকে বলি কি না বায়ো কালচারাল ইভলিউশন। ওকে, সো আমরা দেখছি কি না কিছু কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টরস যেমন কি করেছে না কালচারটাকে কিক করেছে এগিয়ে যেতে, আবার কখনো কখনো কালচারাল কিছু ফ্যাক্টরস বায়োলজিটাকে কিক করেছে সেটাকে এগিয়ে যেতে বা অ্যাডভান্সমেন্টের দিকে। সো বায়োলজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে কি কি রয়েছে দেখ, নার্ভাস সিস্টেম, যেটা ডেভেলপমেন্ট অফ ব্রেইন আমরা দেখতে পাই যে ইভলিউশনারি লাইনে যত আমরা উপরের দিকে যাব, মডার্ন হিউম্যানের কাছাকাছি যাব, তত কি হচ্ছে ব্রেন সাইজটা এনলার্জ করছে। আর কি হচ্ছে না স্কেলিটাল স্ট্রাকচারেও আমাদের চেঞ্জ আসছে, কিন্তু আমাদের রিডাক্ট পশ্চার হয়েছে, সেই জন্য কি হয়েছে আমাদের হ্যান্ড দুটো ফ্রি হয়ে গেছে। আর কি হচ্ছে আমাদের অপসিবল থাম, সেই জন্য আমরা প্রিসিশন গ্রিপ যে কোনো সূক্ষ্ম কাজ করতে পারছি। আর কি হচ্ছে বাইপেডাল লোকোমোশন। তারপরে কি হচ্ছে না যেহেতু আমরা হিউম্যান ডিফারেন্ট প্লেসেস রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড আমরা কি করেছে না ছড়িয়ে গেছে। সো সেই রিজিয়নগুলোর ক্লাইমেটগুলো কি না ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না, কোথাও এক্সট্রিম কোল্ড কোথাও এক্সট্রিম হট। তো সেই সময়টায় যাওয়ার ফলে আমাদের কি হচ্ছে না বডির একটা মেকানিজম রয়েছে, সেটাকে আমরা কি বলি হোমিওস্ট্যাসিস বলি, যেটা কি হচ্ছে আমাদের ভিতরকার যে এনজাইমসগুলো হরমোনসগুলো তারা কি না একটা পার্টিকুলার টেম্পারেচারে কাজ করে। তো সেই টেম্পারেচারটা যদি বাইরের টেম্পারেচারের সাথে তো অ্যাডজাস্ট করতে হবে, তো সেটাকে কি বলে না হোমিওস্ট্যাসিস বলে, যেটা অন্যান্য কোনো অ্যানিমালসের কিন্তু নেই। তাই তারা কেউ কোল্ডে থাকে আবার কেউ থাকে কি না হট এনভায়রনমেন্টে থাকে। ঠিক তেমনিভাবে কি হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেও চেঞ্জেস এসছে। আমাদের কি না আমরা অমনিভোরাস ডায়েট, তাই না, কাঁচাও কিছু জিনিস খাই আবার সিদ্ধ করে ভাজাও অনেক কিছু খাই, আর সেটা ভেজ নন ভেজ দুটোই খাচ্ছি। আর কি হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিন্তু ড্রাস্টিক চেঞ্জ এসছে। আমাদের যে প্রিনেটাল স্টেজ সেটা বা জেস্টেশন পিরিয়ড সেটাও কি হচ্ছে না লেন্থেন্থ হচ্ছে। আবার যে আমাদের ম্যাচিউরিটি আসতে বা সেক্সুয়াল অ্যাটেনমেন্ট আসতেও কি হচ্ছে অনেকটা সময় লাগছে। এর ফলে কি হচ্ছে আমাদের লাইফে যে কি বলে বল লাইফ যে স্প্যান সেটাও কি না অন্যান্য অ্যানিমালসদের থেকে অনেক বেশি, তাই না। এছাড়া কি হচ্ছে দেখ আমাদের প্রিনেটাল অ্যান্ড আর্লি চাইল্ডহুড কেয়ার সিস্টেম, এইগুলো সবকটাই কি না বায়োলজিক্যাল ফ্যাক্টরস। তার সাথে সাথে কালচারাল ফ্যাক্টরসগুলো কি কি না টুলস ইউজ করতে শিখেছে, ফায়ার মেক করতে শিখেছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট ডেভেলপ করেছে, ইনভেনশন অফ ওয়েল, তার ফলে তারা সব জায়গায় ছড়িয়ে পড়েছে, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, তার ফলে কি হচ্ছে ফুডের স্কেয়ারসিটি কমেছে, তখনই কি হচ্ছে না পপুলেশনটা আস্তে আস্তে লার্জ হয়েছে, ইনভেনশন অফ মেটালার্জি, তাতে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, আমরা ডিফারেন্ট এনভায়রনমেন্টে গিয়ে থাকতে পারছি। আর কি crafting of tools, musical instruments, beginning of social, economic and political organizations, steam engine invent হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এসছে। সো এইগুলো সবকটাই কি না কালচারাল ফ্যাক্টরস, বোথ সাইমালটেনিয়াসলি কি করছে না আমার ইভলিউশনটাকে বা হিউম্যান ইভলিউশনটাকে শেপ দিয়েছে। তাই হিউম্যান ইভলিউশন ইজ ট্রুলি কল্ড বায়ো কালচারাল ইভলিউশন। অ্যান্ড যেখানে কি করছে আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল হোলিস্টিক অ্যাপ্রোচ সব থেকে ভালো কাজ করছে। এরপর আমাদের কি পড়তে হবে, কিছু থিওরি পড়তে হবে, একটা প্রি ডারউইনিয়ান থিওরি আর একটা হচ্ছে পোস্ট ডারউইনিয়ান থিওরি। সো এই জায়গাটাতে আবার তোরা দেখবি কি না অনেকটাই জেনে এসেছিস, ছোটবেলা থেকে পড়ে এসেছিস, অ্যাটলিস্ট নামগুলো নিশ্চয়ই মনে আছে। সেটা হচ্ছে প্রি ডারউইনিয়ান স্টেজে আমরা দেখতে পাই কে না ল্যামার্ককে। আমি কিন্তু বারবারই বলছি যে যখনই মনে হবে যে আমি ফার্স্ট বলছি থামিয়ে দে। সো ল্যামার্কিজমে আমরা কি দেখি না ল্যামার্ক তিনি কে ছিলেন, একজন ফ্রেঞ্চ জুলজিস্ট ছিলেন। তিনি তার বিখ্যাত বই ফিলোসফিক জুলজিক, সেখানে তিনি তার এই ইভলিউশনারি থিওরিটা দিয়েছিলেন, যেটার নাম দিয়েছিলেন কি ইনহেরিটেন্স অফ অ্যাকুয়ার্ড ট্রেটস। সো এখানে একটা কথা বলি, ল্যামার্কে এইখানে আজকে যা থিওরিগুলো পড়াবো সবকটা থিওরিরই কি থাকবে, একটা ইন্ট্রোডাকশন থাকবে যে কারা দিয়েছে কে দিয়েছে, তারপরে থাকবে কি না ওর মেন পস্টুলেটসগুলো থাকবে, তারপরে থাকবে কি একটা এক্সাম্পল থাকবে, তারপরে কি থাকবে মেরিটস থাকবে, আর তারপরে কি থাকবে ওর ক্রিটিসিজম থাকবে।
এই ওয়েতে কি হবে, নোটসগুলো কিন্তু রেডি হবে। ক্লিয়ার? ম্যাম আরেকবার রিপিট করুন ইন্ট্রোডাকশন, তারপর তারপরে হচ্ছে বডিটা, মানে যেটা মেইন ওর থিওরিটা, মেইন পস্টুলেটসগুলো সেগুলো থাকবে, তারপরে এক্সাম্পল, দেন মেরিটস, দেন ডিমেরিটস। বলো। সো দেখ এখানে আমি হ্যাঁ ম্যাম ছবিটা, হ্যাঁ, সো এখানে আমি ছবিটা দিয়েছি, দেখ এখানে দেখ কতগুলো লম্বা গলার জিরাফ আছে, আবার কতগুলো কি আছে না বেটে গলার জিরাফ আছে। সেকেন্ড ছবিতে দেখ বেটে গলার জিরাফগুলো কি হয়েছে না মরে গেছে, আর যেগুলো লম্বা গলার জিরাফ সেগুলো কি হচ্ছে পরবর্তী জেনারেশনে গেছে, তাই তো? সো এটাই হচ্ছে কি না ল্যামার্কের অবজারভেশনটা কিসের ওপর ছিল না, জিরাফের ওপরে ছিল। উনি কি বলেছিলেন, আগে তার পস্টুলেটস গুলো বলিনি। তিনি বলেছিলেন কি না জিরাফের গলা আগে কি ছিল না ছোট ছিল, যখন ওই যে সারফেস ভেজিটেশন সেগুলো যখন কমতে শুরু করলো বা সেখানে কম্পিটিশনটা অনেক বড় বাড়তে শুরু করলো, তখন ও কি চেষ্টা করলো, তখন ও চেষ্টা করলো ওর গলাটাকে লম্বা করে উপরের দিকে যে গাছগুলো আছে সেগুলো নাগাল পাওয়ার। তো সেইটা করতে গিয়ে তার মানে কি না নতুন অর্গান বা তার যে অর্গানটা ছিল সেটার সাইজটা কি করলো না ইনক্রিজ করলো, তাই তো? তো তারপরে কি বললেন যে ওই যে ইনক্রিজ করা অর্গানটা ওটাই উনি বারবার ইউজ করার ফলে ওটাই ডেভেলপড হলো, নেক্সট জেনারেশনে গেল। আর যেটা ও ইউজ করছে না যে অর্গানগুলো সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে ডিজেনারেটস হয়ে গেল। তার মানে এখানেই তার মেন যে প্রতিপাদ্য ছিল ইউজ অ্যান্ড ডিসইউজ বা ব্যবহার এবং অব্যবহারের সূত্র, এটাকেই বলে, এটাকেই তিনি কি করেছিলেন এমফাসিস দিয়েছিলেন। আর বললেন কি না এইভাবে ক্যারেক্টার্সগুলো অ্যাকুমুলেটস হতে হতে নতুন একটা স্পিসিসের তৈরি হচ্ছে। সো এটার এক্সাম্পল হিসাবে উনি যেমন জিরাফের কথা বলেছিলেন, তারপরে অনেক বিজ্ঞানী কি করেছেন ল্যামার্কের পরবর্তীকালে অনেক বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে সাপোর্ট করেছেন, সেগুলোকে নিয়ে নিও ল্যামার্কিজম তৈরি হয়েছে। যেমন এখনো যদি আমরা রিসেন্ট এক্সাম্পল দিই ওয়েলসের যে ওয়েলস কি না ম্যামলস, তাই তো? তো তার কি আছে না চারটে হাত পা ছিল, কিন্তু দেখা যাচ্ছে কি না পিছনের দিকের পা গুলো তার অবলুপ্ত হয়ে গেছে, বিকজ কি না তারা জলে থাকে দরকারই লাগছে না, আর সামনের দিকের হাতগুলো কি হচ্ছে না ডানায় রূপান্তরিত হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের অ্যাপেন্ডিক্স, সেটাও আমাদের দরকার লাগে না, তাই সেটা কি হচ্ছে আস্তে আস্তে ভেস্টিজিয়াল অর্গান হয়ে যাচ্ছে। বা আমাদের কানের পাতা, আগে আমরা কি করতাম নাড়াতে পারতাম, কিন্তু এখন দরকার লাগে না, তাই ওটা কি হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে। সো এগুলো সবকটাই কি করে না ল্যামার্কের মতবাদকে সাপোর্ট করে। সো তাহলে আর ক্রিটিসিজম আসবে কেন? সো ক্রিটিসিজম তো এসছেই বাবা। সো প্রথমটা যেটা বললেন কি প্রথম প্রপোজিশন, সেখানে কি বললেন যে কোনো ভাইটাল ফোর্স যেটা কি করছে না ইনক্রিজ করতে হেল্প করছে বডি পার্টসকে, তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। নেক্সট বললেন কি না এনভায়রনমেন্টাল এফেক্ট, এনভায়রনমেন্ট নিড হলে কি হচ্ছে না সেই নতুন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। কিন্তু দেখ যে আদিম যে গুহা মানুষ, তারা গুহায় থাকতো, তাদের হঠাৎ করে ইচ্ছা হলো কি না গুহার গায়ে চিত্র আঁকার, সেটার তো কোনো দরকার ছিল না, তাহলে সেই জিনিসগুলো ডেভেলপ করলো কেন? নেক্সট হচ্ছে কি না সব থেকে যেটা ক্রিটিসাইজ হয়েছিল সেটা হচ্ছে ইউজ অ্যান্ড ডিসইউজ। বিজ্ঞানী ওয়াইসম্যান তিনি কি করেছিলেন ইঁদুর নিয়ে এক্সপেরিমেন্টস করেছিলেন, ইঁদুরগুলো লেজ কেটে দিচ্ছিলেন, লেজ কাটার পরে তাদের মধ্যে মেটিং করাচ্ছিলেন, আবার দেখা যাচ্ছে কি না সেই লেজওয়ালা ইঁদুরই জন্মাচ্ছে, যদিও সেই ওই লেজ কাটা ইঁদুরগুলো দিব্যি ছিল, তার মানে লেজটা তাদের ইউজ হচ্ছিল না। সো উনি কি বললেন ওয়াইসম্যান, শুধুমাত্র দেখা ভুল প্রমাণ করলেই তো হবে না, আসল কারণটা তো বলতে হবে। তো উনি কি বললেন, উনি বললেন কি না যে ক্যারেক্টার্সগুলো জার্ম সেল, অর্থাৎ একটা স্পার্ম আর একটা ওভাম, এটা নিয়ে কি তৈরি হয় একটা জাইগোট তৈরি হয়। এই স্পার্ম আর ওভাম এই সেলে যদি কোনো চেঞ্জেস আসে তাহলেই সেটা কি হবে নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হবে, আদারওয়াইজ হবে না। সো এই থিওরিটাকে কি বলা হয় না জার্ম প্লাজম থিওরি বলা হয়। সো এইভাবে কি হচ্ছে ওনার যে চারটে থিওরি সব কটাকেই তিনি কি করলেন না নস্যাৎ করে দিলেন। সো কেন তাও এখনো পড়ি,
না কেন পড়ি না, সেটা হচ্ছে কি না বেসিক থিওরি অফ ইভলিউশন। যদি আমি তোদেরকে একটা স্কেলিটাল স্ট্রাকচারটাই না দিই, তাহলে তার উপরে মাসেলই কী করে বসবে, স্কিন কী করে বসবে, যদি ওই স্ট্রাকচারটাই না থাকে। সেই স্ট্রাকচারটা কে দিয়েছিলেন না, লামারকে দিয়ে গেছিলেন প্রথম সাইন্টিফিক্যালি। ঠিক লামারকের 50 বছর পরে কে এলেন না, ডারউইন এলেন। তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। যদিও বাই ন্যাচারাল সিলেকশন এই কথাটা আমরা ডারউইনের সাথেই ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করি, কিন্তু এটা হাক্সলে বলে একজন বিজ্ঞানী, তিনি ন্যাচারাল সিলেকশন কথাটা প্রথম দিয়েছিলেন। যাই হোক, সো এরও কি আছে না, 4টে বেসিক টেনেন্টস আছে। প্রথমে টেনেন্টসটাই কি বললেন না, লামার যেমন বলেছিলেন কি না প্রত্যেকটা অর্গানিজমের টেন্ডেন্সি কি থাকবে না, সাইজে ইনক্রিজ করা। উনি বললেন কি, ডারউইন বললেন প্রত্যেকটা অর্গানিজমের টেন্ডেন্সি কি থাকবে, তার নম্বরে ইনক্রিজ করা, তার সংখ্যাটাকে কি করা না, বৃদ্ধি করা। তাহলে কি করবে না, সে এক্সিস্ট করতে পারবে। তো যখনই সে সংখ্যাটা বৃদ্ধি করছে, তখন দেখ তার যে খাবারের স্থান আর তার বাসস্থান দুটোই তো লিমিটেড, ওগুলো তো আর বাড়ছে না। অটোমেটিক কি হচ্ছে না, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। সো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স দু ধরনের হতে পারে, একটা নিজেদের দলের মধ্যে হতে পারে, আবার অন্য দলের সাথেও তাকে কম্পিটিশনে আসতে হচ্ছে। সো একটা হচ্ছে ইন্টারস্পেসিফিক আর একটা হচ্ছে কি না ইন্ট্রাস্পেসিফিক এক্সিস্টেন্স। সো সেগুলো করার পরে যারা কি করলো, ওই সংগ্রামে জয়ী হলো, তার মানে কি হচ্ছে, তারা হচ্ছে ফিট ওই এনভায়রনমেন্টে থাকার জন্য। সো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সো দেখ তাদের মধ্যে নিশ্চয়ই এমন কোনো ক্যারেক্টার্স আছে যেটা কি করছে না, যারা হেরে গেছে তাদের থেকে তাদেরকে আলাদা করছে। সো নেচার কি করলো, নেচার যে ওখানে সুইটেবল ও কিন্তু তাকেই সাপোর্ট করে। ওর ক্ষেত্রে কোনো কিছু দয়া মায়া মার্সি কিচ্ছু নেই। আমরা একটা কথা খুব বলে থাকি যে আমরা ক্ষমা করে দিলেও ভগবান বা নেচার প্রকৃতি কি করে না, কখনোই ক্ষমা করে না, তাই না, ওর রিভেঞ্জটা ঠিক নেয়। সো এখানেও ঠিক তাই, প্রকৃতি কি হচ্ছে, যে ফিট ও তাকেই সাপোর্ট করে। কেউ একটা দুর্বল ও তাকে সাপোর্ট করছে, আহা উহু করছে, ওসব গল্পই ওর কাছে নেই। সো ন্যাচারাল সিলেকশন হলো ওই পার্টিকুলার ওই ক্যারেক্টার্সগুলো, ওই ক্যারেক্টার্সগুলো তখন কি হলো না, নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হলো। তো এই হলো ওনার গল্প ছিল। সো ওনার গল্পতেও তো লোকে ক্রিটিসাইজ করে গেছে। কি বললাম না, সেই একই গল্প, যে প্রথমে যেটা সব থেকে সবাই ক্রিটিসাইজ করলো সেটা হচ্ছে কি না, আহ, আহ, উনি বললেন কি না, ভ্যারিয়েশন, একটা ফিট আর একজন হচ্ছে আনফিট, তার মানে কি তাদের মধ্যে ভ্যারিয়েশন তো আছে। সো একই এনভায়রনমেন্টে আছে, একই স্পিসিস, তাদের মধ্যে ভ্যারিয়েশনটা কেন এলো? তো তার তিনি কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তিনি কি বলেছিলেন, তাকে নেচার্স প্লে বা প্রকৃতির খেলা বলে ব্যাখ্যা করেছিলেন। পরবর্তীকালে হুগো ডাভিস, উনি এই চেঞ্জেসগুলো বা ওই ভ্যারিয়েশনটাকে কি বলে আখ্যা দিলেন, যে মিউটেশন। আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে বা জেনেটিক মেকআপ আছে বা জিনের স্ট্রাকচার আছে, সেখানে যদি কোনো চেঞ্জেস আসে তখনই সেটা কি হচ্ছে, ওই ভ্যারিয়েশনের জন্য রেসপন্সিবল। সো তাকে কি বললাম আমরা, মিউটেশন থিওরি। বা তারও পরবর্তীকালে শিওয়াল রাইট, ইনি কি করলেন, ইনি বললেন কি না, যদি ড্রাস্টিক্যালি অনেকটা জায়গা জুড়ে চেঞ্জ আসে, এমন চেঞ্জেস আসে যাতে জিনের ফাংশনটাকেই চেঞ্জ করে দিচ্ছে, সেটার জন্যই কি হচ্ছে না, এই ভ্যারিয়েশনগুলো এক্সিস্ট করছে। সেটাকে উনি কি বললেন না, জেনেটিক ড্রিফট বা বটল নেক প্রিন্সিপাল। সো এই এরা সবাই কি করেছিল না, ডারউইনকে ক্রিটিসাইজ করেছিলেন। সো ডারউইন কোথায় কাদের ওপর কাজ করেছিলেন না, ফিঞ্চেস, তাই না, হাঁসের মতো দেখতে কতগুলো পাখি, ওই গ্যালাপাগোস আইল্যান্ড, তিনি শিপ নিয়ে তো ঘুরতেন, নাবিক ছিলেন তাই না। তো তিনি গিয়ে দেখেছিলেন ওই যে ওই আইল্যান্ডস, ওই আইল্যান্ডসে যে ছোটো ছোটো দ্বীপগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে ফিঞ্চগুলো আছে তার বিকের শেপ, ঠোঁটের শেপটা কি না ডিফারেন্ট। এক একটা আইল্যান্ডে এক একটা বিকের শেপওয়ালা ফিঞ্চ তিনি দেখতে পেলেন। সেখান থেকেই তিনি কি করেছিলেন, তার এই বিখ্যাত থিওরিটা দিয়েছিলেন। সো এরপরে আসছি কোথায় আমরা, সিনথেটিক থিওরি। সিনথেটিক থিওরিটা আসলে কি না, সিনথেসাইজড অফ ভ্যারিয়াস থিওরি।
তাই জন্য কোনো একজনই পার্টিকুলার নাম নিতে পারি না যিনি কি করেছেন এই সিনথেটিক থিওরিটাকে দিয়েছেন। অনেকগুলো লোক যারা কি করেছিলেন, তার আগে লামার্ক আছে, তার আগে ডারউইন আছে, তাদের যে থিওরিগুলো তারা দিয়ে গেছিলেন সেগুলোর যে ল্যাকুনা বা গ্যাপগুলো ছিল সেগুলো ফিল করার জন্য তারা যে এক্সপেরিমেন্টস করেছিলেন এবং এক্সপেরিমেন্টের ফলে যে রেজাল্টগুলো পেয়েছিলেন সেগুলোকে একসাথে করে তার সাথে মেন্ডেলের ল সব কটাকে একসাথে করে তারা কি করলেন, একটা সিনথেসাইজ করলেন এই ইভলিউশনারি থিওরিটাকে। তার নামে কি হলো না, সিনথেটিক থিওরি অফ ইভলিউশন। সো সিনথেটিক থিওরি অফ ইভলিউশন এটা হচ্ছে কম্বাইন্ড এফেক্ট অফ ডবঝানস্কি, হ্যালডেন, ফিশার, ওয়ালরাইট, স্টেভেন্স, মায়ার। বেশিরভাগ জনই কি ছিলেন না বায়োস্ট্যাটিস্টিশিয়ান ছিলেন। অঙ্ক কষে তারা কি করেছিলেন, কেন ইভলিউশন হচ্ছে বা কোন স্পিসিসটা আস্তে আস্তে ইভলভ করছে, কোন পপুলেশনটা, সেটা তারা দেখিয়েছিলেন। সো মায়ার তার বিখ্যাত স্টেভেন্স তার বিখ্যাত বই প্রসেসেস অফ অর্গানিক ইভলিউশন, সেখানে তিনি প্রথম কি করেন এই সিনথেটিক থিওরিটাকে ডিটেইলে এক্সপ্লেন করেন। তো এই সিনথেটিক থিওরি কতগুলো ফ্যাক্টরসের উপর, 5টা মেন ফ্যাক্টরসের উপরে দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে মাইগ্রেশন, একটা জেনেটিক ড্রিফট, একটা মিউটেশন, একটা ইনব্রিডিং, একটা হচ্ছে সিলেকশন। তার মানে দেখ, যে কোনো চেঞ্জেসের জন্য বা ন্যাচারাল সিলেকশনের জন্য কি দরকার না, আমার ভ্যারিয়েশন দরকার। তোদেরকে যদি আমি বলি যে তোদের মধ্যে যে সব থেকে বেশি নাম্বার পাবে, ওই তো দেখেছিস রাইসে যে সব থেকে বেস্ট হচ্ছে তাকে গাড়ি দিয়েছে, তাই না? তাহলে ওই যদি ভ্যারিয়েশনটা না থাকতো তাহলে কি করতো, সিলেকশনের গল্প আর থাকতো না। তো এই ভ্যারিয়েশনটা যে কোনো পপুলেশনেই দরকার সিলেকশনের জন্য। সো ভ্যারিয়েশনের পিছনে মেন রিজন কি না, একটা প্রথম রিজন হচ্ছে মিউটেশন, অর্থাৎ আমাদের জেনেটিক মেকআপে যদি কোনো চেঞ্জেস আসে তাহলে সেটাই কি করছে, আমাদের ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন ক্রিয়েট করছে। নেক্সট আরেকটা কি করছে না, মাইগ্রেশন, অর্থাৎ একটা বড় পপুলেশন রয়েছে, সেখান থেকে কি হয়েছে, কিছু লোক মাইগ্রেট করে অন্য একটা জায়গায় চলে গেছে। তো সেখানে যে পপুলেশন তার সাথে তো তার অ্যাডমিক্সচার হয়েছে, হওয়ার ফলে কি করছে, সে একটা নতুন স্পিসিস তৈরি করে দিচ্ছে। আর কি না, জেনেটিক ড্রিফট আগেই বললাম। আর একটা হচ্ছে ইনব্রিডিং, কোনো একটা পপুলেশন আইসোলেশনে চলে গেছে, তারা নিজেদের মধ্যে কি করছে, মেটিং করছে। সো ওই ক্যারেক্টার্সগুলোই কি হবে, জেনারেশন আফটার জেনারেশনে যাবে, নতুন কোনো ক্যারেক্টার আসবে না। সো অনেকগুলো জেনারেশনের পরে তাদেরকে যে মূল পপুলেশন তার থেকে অনেকটাই আলাদা লাগবে। তাহলে এইভাবে কি হচ্ছে না, ভ্যারিয়েশন ক্রিয়েট হচ্ছে। যখন ভ্যারিয়েশন ক্রিয়েট হচ্ছে কোনো একটা এনভায়রনমেন্টে, যে ভ্যারিয়েশনটা বা যে ক্যারেক্টারটা বেস্ট ফিটেড তাকে কি করছে, নেচার সিলেক্ট করছে। সিলেক্ট করার পরে কি হচ্ছে না, সেটা জার্ম সেলে ট্রান্সমিট হচ্ছে আর নতুন একটা স্পিসিস তৈরি করে দিচ্ছে। এই হলো কি না সিনথেটিক থিওরির মেন কথা। এবার দেখ, এই যে সিনথেটিক থিওরি, এখানে বলি যে যখন তোদের মতো আমি ছিলাম বিএসসি পড়তাম, তখন কিন্তু এই সিনথেটিক থিওরির পরে আর কোনো থিওরি আমরা পড়িনি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে মোটো কিমুরা, তিনি একজন জাপানিজ সায়েন্টিস্ট, জেনেটিসিস্ট, তিনি এবং তার দলবল তাদের যে জেনেটিক ল্যাবরেটরিতে, সেখানে তারা পরীক্ষা করে দেখালেন সিনথেটিক থিওরির লোকজন কি বলছিল, বলছিল কি না, যে কোনো চেঞ্জেস, যে কোনো ভ্যারিয়েশন, তার জন্য মেন দায়ী কে না, তার জন্য মেন দায়ী হচ্ছে মিউটেশন। তো ওরা পরীক্ষা করে দেখালো যে মিউটেশন বেশিরভাগ ক্ষেত্রে কি নিউট্রাল হয়, অর্থাৎ সেটা বেনিফিশিয়াল না আবার সেটা হার্মফুলও না। মানে নেচারের কিছুই যায় আসে না ওই চেঞ্জেসটা যে ওকে ও সিলেক্ট করবে। তাহলে আসল কারণ কি ভ্যারিয়েশনের, ওরা কি বললেন না, জেনেটিক ড্রিফট ইজ দ্য মেন রিজন অফ ভ্যারিয়েশন। সো জেনেটিক ড্রিফটের জন্যই কি হচ্ছে, ভ্যারিয়েশন হচ্ছে, তখনই কি করছে না, নেচারের সিলেকশন করছে যেটা বেস্ট ফিটেড ফর দ্যাট এনভায়রনমেন্টস। তো সেই ক্যারেক্টার্সগুলোই কি হচ্ছে না, জার্ম সেলে যাচ্ছে এবং নেক্সট জেনারেশনে ট্রান্সমিট হয়ে নতুন স্পিসিস তৈরি করে দিচ্ছে। সো যেহেতু ওরা কি প্রুভ করলো যে মিউটেশনকে নিউট্রাল,
সেই জন্য এই থিওরিটার নাম হলো কি না নিউট্রাল থিওরি। আর যেহেতু ওরা কি করেছেন একদম জেনেটিক মানে একদম মলিকিউলার লেভেলে গিয়ে কি করেছে না এই টেস্টটা করেছিল, তাই জন্য এর নাম হচ্ছে কি না নিউট্রাল থিওরি অফ মলিকিউলার ইভলিউশন। হলো। এছাড়া আর একটা থিওরি আছে, সেটাকে কি বলা হয় না থিওরি অফ পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। সেখানে কি দেখাচ্ছে, ওই যে আমরা বললাম যে ইভলিউশন কি না কোনো সময় থামে না, তাই না? কিন্তু অল্প অল্প চেঞ্জেস আসে, সে চেঞ্জেসগুলো প্রায় চোখে না পড়ার মতো। ছবিটা দেখ তাহলে বুঝতে পারবি, যখন কি হচ্ছে না চেঞ্জিং এনভায়রনমেন্ট আসছে, তখন কি হচ্ছে অনেকগুলো নতুন নতুন ক্যারেক্টার্সের জন্ম হচ্ছে। তখন কি হচ্ছে লাফ দিয়ে অনেকটা উঠছে। দেখ এই হলুদটার সঙ্গে এই হলুদটার কালারে কিন্তু অনেকটা ডিফারেন্স। তারপরে কি আছে, যখন স্টেবল এনভায়রনমেন্ট আসছে, তখন আস্তে আস্তে দেখ কালারগুলো একটু 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 করে চেঞ্জ হচ্ছে, খুব মানে চোখে না দেখার মতোই। তারপরে আবার কি হলো, এনভায়রনমেন্ট র্যাপিড চেঞ্জ হলো, আবার তার মধ্যে একটা চেঞ্জেস এলো, আবার একটা স্টেবল ফেজ গেল, এইভাবে হতে হতে অনেকগুলো জেনারেশনের পরে দেখ একবারে হলুদ থেকে লাল হয়ে গেল। তাহলে এখানে কি দেখছিস তুই, একটা নতুন স্পিসিসের জন্ম হয়ে গেল। তাহলে এখানে দেখ ইভলিউশনটা কি হচ্ছে, একটা হল্ট দিয়ে দিয়ে যাচ্ছে, যেমন আমরা পাংচুয়েশন মার্কসের ইউজ করি যে কোনো রাইটিং এর ক্ষেত্রে, সেটাও কিন্তু কি হচ্ছে না ইভলিউশন সেইভাবেই যাচ্ছে। তাই জন্য তাকে আমরা কি বলি না থিওরি অফ পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। এটাকে ডিসক্রাইব করেছিলেন না গোল্ড অ্যান্ড এল্ডারবেরিজ। হলো।